রান্নার গ্যাস নিয়ে একটা সংকট এবং তার জেরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। যতটা না সংকট, আতঙ্ক স্বাভাবিকভাবেই তার থেকে অনেক বেশি। এখন প্রাথমিকভাবে এই আতঙ্কটা তৈরি হওয়ার পিছনে কেন্দ্রীয় সরকারের কিছু সিদ্ধান্ত এবং কিছু ঘোষণা একটা বড় ভূমিকা নিয়েছে। কেন্দ্রীয় সরকারই নিয়ন্ত্রণ করে জ্বালানি তেল এবং রান্নার গ্যাস এর সারা দেশ জুড়ে যে সরবরাহ কেন্দ্রীয় সংস্থা মারফত হয়, এবং কেন্দ্রীয় সরকার ইরান আমেরিকা বা ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে যেহেতু বিশেষ করে এলপিজি লিকুইড পেট্রোলিয়াম গ্যাস আমদানি করা যাচ্ছে না, দেশে যে পরিমাণ এলপিজি আছে তাই দিয়ে আপাতত দেশের চাহিদা সামলাতে হবে, এই ব্যাপারটাকে সামনে রেখে কিছু প্রায়োরিটি তৈরি করেছিল, কাকে বেশি প্রাধান্য দেওয়া হবে কাকে কম। এবং সেইটা করতে গিয়ে কেন্দ্রীয় সরকার কমার্শিয়াল যে এলপিজি সাপ্লাই তা পুরোপুরি বন্ধ করে দিয়েছে, 100% বন্ধ করে দিয়েছে। আর গার্হস্থ্য যে সাপ্লাই অর্থাৎ ডোমেস্টিক এলপিজির যে সাপ্লাই, সেখানে কিছু নিয়ম চালু করা হয়েছে। কোনো একজন এলপিজি কনজিউমার তিনি প্রথমবার যখন গ্যাস পাবেন 25 দিন বাদে আবার গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই যে নিয়ম বা কমার্শিয়াল গ্যাসের সাপ্লাই পুরো বন্ধ করে দেওয়া, এর জেরেই প্রাথমিকভাবেই আতঙ্কটা তৈরি হয়েছে। এবং তারপরে যখন একজন সাধারণ কনজিউমার তিনি গ্যাসের সিলিন্ডার বুক করে দেখছেন সিলিন্ডার তিনি পাচ্ছেন না, বেশ কয়েকদিন পেরিয়ে যাচ্ছে অথচ পাচ্ছেন না, এটা এই আতঙ্ককে বাড়িয়েছে। এখন দেখুন, পশ্চিমবঙ্গের মানুষের কি এর জন্য ভয় পাওয়া উচিত? কারণ পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা যখন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, তখন পশ্চিমবঙ্গের সরকার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই রাজ্যের সরকারের ভাণ্ডার থেকে টাকা দিয়ে 100 দিনের কাজের প্রকল্প চালু রেখেছেন। যখন গরিব মানুষের ঘর করার, বাড়ি করার যে প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, দুর্নীতির কারণে সেই টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দেওয়া বন্ধ করেছে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের সরকার তাদের ভাণ্ডার থেকে টাকা দিয়ে এই আবাস যোজনা চালু রাখবে। তাহলে যখন এলপিজি দেওয়া কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ কেন ভয় পাবেন? পশ্চিমবঙ্গের সরকার এলপিজি সাপ্লাই চালু রাখবে কি? এখন এটা পলিটিক্যাল স্যাটায়ার হতে পারে, কিন্তু আপনিও জানেন আমিও জানি যে রান্নার গ্যাস পশ্চিমবঙ্গ সরকার বাইরে থেকে আমদানি করতে পারবে না, এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে টাকার গাছ থাকলেও তা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কনজিউমারদের বাড়িতে রান্নার গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব নয়। কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গের সরকারের কিছু ভূমিকা থাকা উচিত, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কিছু দায়িত্ব থেকে যায়, এবং সেটা তারা যথাযথ পালন করলে হয়তো গ্যাস নিয়ে কালোবাজারিটা বন্ধ হবে। আমি সে ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের একটু বর্তমান পরিস্থিতিটা বুঝিয়ে দিই। আমি শুরুতেই আপনাদের বলেছি কেন্দ্রীয় সরকার কমার্শিয়াল গ্যাসের সাপ্লাই বন্ধ করে দিয়েছে, এবং এর একটা বড় এফেক্ট অবশ্যই হবে বিভিন্ন জায়গায় যেখানে কমার্শিয়াল এলপিজি ব্যবহার হয়, রেস্টুরেন্টে, হোটেলে, বেকারিতে, সেগুলো বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যেই এই যে আতঙ্ক ছড়িয়েছে না, কালোবাজারির আতঙ্ক, দেখবেন বেশিরভাগটাই এই কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার নিয়ে কালোবাজারি। তার কারণ যেটুকু কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার এখনো পর্যন্ত মার্কেটে আছে সেগুলো বেশি দামে বিক্রি হচ্ছে, কালোবাজারি হচ্ছে ইত্যাদি। কিন্তু সেটা ফুরিয়ে যাওয়ার পর যেহেতু নতুন করে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার ফিলিংই হচ্ছে না, দুটো কোম্পানি তো করে, ইন্ডিয়ান অয়েল যে এলপিজি কোম্পানিটার নাম ইন্ডিয়ান, অন্যদিকে হিন্দুস্তান পেট্রোলিয়াম, তাকে আমরা এইচপি হিসেবে চিনি। যাবতীয় কনজিউমার হয় ইন্ডিয়ানের কনজিউমার, না হলে এইচপির কনজিউমার। কমার্শিয়াল সিলিন্ডার এরা কেউ ফিল আপ করছেই না, কেন্দ্রীয় সরকারের নির্দেশ। ফলে যে কটা আছে কয়েক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, এবং তারপরে কার্যত কমার্শিয়াল সিলিন্ডার থাকবে না বাজারে। ফলে তা নিয়ে কালোবাজারের কোনো সম্ভাবনা নেই। চিন্তার বিষয় হচ্ছে ডোমেস্টিক গ্যাস নিয়ে, ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার নিয়ে কালোবাজারি হবে কিনা। কারণ ইতিমধ্যে 25 দিনের আগে বুক করা যাবে না ইত্যাদি নিয়ম চালু হওয়ায়, এবং বুক করেও সিলিন্ডার না পাওয়ায় লোকের ভেতরে এই আতঙ্ক তৈরি হয়েছে। আমি কথা বলেছি বিভিন্ন ডিস্ট্রিবিউটারদের সঙ্গে, কথা বলে আমি যেটা বুঝেছি, কেন্দ্রীয় সরকারও জানে যে গ্যাস নিয়ে কালোবাজারি হবার সম্ভাবনা আছে, এলপিজি নিয়ে কালোবাজারি হবার সম্ভাবনা আছে। সেটা ঠেকানোর জন্য ওই এসআইআর পদ্ধতিতে যেরকম এআই ব্যবহার করেছে নির্বাচন কমিশন, ঠিক সেরকমই এই ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম তাদের যে ডিলার এবং ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক আছে সেখানে ইতিমধ্যেই নাকি এআই চালু করেছে। অর্থাৎ যিনি কনজিউমার শুধুমাত্র তিনিই বুক করতে পারবেন, তার নামেই
কোনো রিসিট জেনারেট হতে পারবে এবং তিনি নির্দিষ্ট সময় গ্যাস পাবেন। ডিলার বা ডিস্ট্রিবিউটার অন্য কোনোভাবে নির্দিষ্ট কতগুলো সংখ্যায় ফিলিং হচ্ছে সিলিন্ডার, অন্য কোনোভাবে সেই সিলিন্ডার কালো বাজারে বিক্রি করতে পারবেন না। ইনফ্যাক্ট কয়েকজন ডিস্ট্রিবিউটর আমাকে এটা বলেছেন যে যখন কোনো একজন কনজিউমার তিনি গ্যাস বুক করেন, এখন তো সেন্ট্রালাইজড বুকিং, আপনি ফোনে অথবা অ্যাপের মাধ্যমে গ্যাস বুক করছেন, তো তার আন্ডারে যে সমস্ত কনজিউমাররা আছেন, কোনো একজন ডিস্ট্রিবিউটর কাকে তিনি গ্যাস পাঠাবেন না পাঠাবেন নিজে তার রিসিট জেনারেট করে নিতে পারতেন। কিন্তু এই গত কয়েকদিন ধরে নাকি কেন্দ্রীয় সরকার এটা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ রিসিট জেনারেট করবেও ওই সেন্ট্রালাইজড এআই সিস্টেম। ফলে আপনি বুক করেছেন, আপনি ডিস্ট্রিবিউটরকে চেনেন, তাকে অনুরোধ করলেন, তিনি আপনার নামে রিসিট জেনারেট করে আপনাকে সিলিন্ডার পাঠালেন, এটা নাকি করা যাচ্ছে না, যাতে কোনোভাবেই কালোবাজারি না হয়। কিন্তু তারপরেও কালোবাজারি হওয়ার সম্ভাবনা কি নেই? সবথেকে বড় উইন্ডো যেটা আছে কালোবাজারি হওয়ার, শুনতে আপনাদের একটু অবাক লাগতে পারে, কিন্তু এটা ঠিক যে এই উইন্ডোটার নাম হচ্ছে উজ্জ্বলা যোজনা। কেন্দ্রীয় সরকার গরিব মানুষকে সাবসিডাইজড যে সিলিন্ডার দেয় তার নাম, সেই প্রকল্পের নাম উজ্জ্বলা যোজনা। কিন্তু এই উজ্জ্বলা যোজনায় একজন কনজিউমার 12টা সিলিন্ডার পেতে পারে। মূলত দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলির জন্য এই স্কিম। এবার একজন দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষ বা তার পরিবার কি পরিমাণ এলপিজি ব্যবহার করবে, মাসে একটা এলপিজি তাদের কি দরকার হতে পারে? তার আগে এত রান্নাবাড়ি করেন? স্বাভাবিকভাবেই আপনি খোঁজ নিলে দেখতে পাবেন, এবং ডিস্ট্রিবিউটর অনেকে আমার এই প্রশ্নের মুখে অস্বীকার করেননি, যে বেশিরভাগ এই উজ্জ্বলা যোজনার সিলিন্ডার প্রপার যিনি কনজিউমার, যাকে এই উজ্জ্বলা স্কিমে এই সুযোগ দেওয়া হয়েছে, তিনি সিলিন্ডার নেন না। তিনি ক্যাশ টাকা গুনে নেন, সিলিন্ডার থেকে যায় ডিস্ট্রিবিউটরের কাছে। এই সিলিন্ডার কালোবাজারে আসার সম্ভাবনা মারাত্মক রকম রয়েছে। এবং আমরা যদি হিসেব করি কোথা দিয়ে সুযোগটা ডিস্ট্রিবিউটররা ব্যবহার করতে পারেন, ধরুন কোনো একজন কনজিউমারের কাছে 70 জন কনজিউমার, কোনো একজন ডিস্ট্রিবিউটরের কাছে 70 জন কনজিউমার আছেন, সাধারণ কনজিউমার, আর 10 জন উজ্জ্বলা কনজিউমার আছেন। তার কাছে এসে পৌঁছলো 20টা সিলিন্ডার। তিনি 20টা সিলিন্ডারের মধ্যে 10টা সিলিন্ডার 10 জন উজ্জ্বলা কনজিউমারের জন্য বরাদ্দ করে দিলেন, আর বাকি 10টায় ওই 70 জনের মধ্যে ভাগ্যবান 10 জনকে দিলেন। এটা যদি তিনি করেন, তাহলে ওই উজ্জ্বলার কনজিউমাররা সিলিন্ডারের বিনিময়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে সিলিন্ডার দিয়ে যাবেন ডিলারকে বা ডিস্ট্রিবিউটরকে, এবং তিনি সেটা কালোবাজারে বিক্রি করে দিতে পারবেন। কালোবাজারে বিক্রি করে তিনি বেশি টাকা রোজগার করতে পারবেন। কিন্তু কালোবাজারে বিক্রি যাতে না হয়, কালোবাজারে রুখবে কে? একটা কেন্দ্রীয় সরকারের দায় থাকেই, কারণ পুরো সিস্টেমটা কেন্দ্রীয় সরকার চালায়, তারা সিস্টেমেটিক কিছু ব্যবস্থা নিয়েছে। কিন্তু কালো বাজারি যেখানে হচ্ছে, সেখানকার যে সরকার, সেখানকার যে রাজ্য সরকার, তার উপর একটা দায় চলে আসে। দুর্ভাগ্যজনকভাবে আমরা এখন এই মুহূর্তে বসে আছি একটা নির্বাচনের মুখে। এবার এই নির্বাচনের মুখে এই কালোবাজারি কি রাজ্য সরকার আদৌ আটকাবে? যদিও ইতিমধ্যেই আমার কাছে খবর, বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা তাদের এলাকার যে থানা, সেই থানা থেকে ডিস্ট্রিবিউটারদের কাছে প্রশ্ন আসতে শুরু করেছে। আপনার ওপেনিং স্টক কত, আপনি আজকে কতজনকে পাঠাচ্ছেন, আপনার কাছে ক্লোজিং কত, আপনি কত রিকুইজিশন দিয়েছেন, আগামীকাল কত আসতে পারে ইত্যাদি খোঁজ খবর থানা জানতে চাইছে। আবার এটাও ঠিক, কোনো ডিস্ট্রিবিউটর আমাকে বলেছেন যে ইন্ডিয়ান অয়েল বা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্তৃপক্ষ ডিস্ট্রিবিউটরদের কড়া ভাষায় জানাচ্ছে যে কোনো এই লোকাল অথরিটিকে, স্টেট গভর্নমেন্টের কোনো অথরিটি, এটা থানা হতে পারে, এসডিও হতে পারেন, বা অন্য কোনো পার্টিকুলারলি স্টেট গভর্নমেন্ট অ্যাসাইন কোনো এজেন্সি হতে পারে, স্টেট গভর্নমেন্টের কোনো অথরিটিকে রিটেন কোনো ডকুমেন্ট দেবেন না। এটা নাকি ডিস্ট্রিবিউটরদের বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়ামের পক্ষ থেকে, ইন্ডিয়ান বা এইচপির পক্ষ থেকে। রিটার্ন ডেটা দেবেন না, যদি জোর করে মুখে বলে দেবেন, কিন্তু কিচ্ছু লিখিত দেবেন না। আমি জানি না, এই সেই লড়াই চলছে, কেন্দ্র রাজ্য লড়াই। এদিকে মুখ্যমন্ত্রী আলাদা করে বৈঠক করেছেন, সেই বৈঠকে তিনি কিছু সিদ্ধান্ত নিয়েছেন, কালোবাজারি যাতে না হয় সে ব্যাপারে কড়া নজর রাখতে বলেছেন। ডিস্ট্রিবিউটরও বলছেন গার্হস্থ্য এলপিজি, যেটা ডোমেস্টিক এলপিজি, সেখানে ক্রাইসিস হওয়ার কোনো কথা নয়। কেন্দ্রীয় সরকার আসলে একটা হিসেব করেছে যে একটি পরিবারে কটা সিলিন্ডার দরকার হতে পারে। এতদিন
যেরকম চাইতেন দেওয়া হতো, প্রয়োজনীয় সাপ্লাই ছিল। এখন যখন একটা কোনো জায়গায় স্কেয়ারসিটি তৈরি হয়েছে, একটা অভাব তৈরি হয়েছে, তখন সাবধানে ব্যবহার করা ভালো। এই হিসেবটাকে সামনে রেখেই নাকি কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ বিভিন্ন কনজিউমারদের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন বিশ্লেষণ করে তারা দেখেছেন ডিস্ট্রিবিউটরদের ডেটা থেকে, যে মোটামুটিভাবে 90% ক্ষেত্রে কনজিউমারের মাসে একটার বেশি সিলিন্ডার লাগে না। বেশিরভাগ পরিবার এখন ছোট, বাইরে খাওয়ার একটা ব্যাপার আছে মানুষের মধ্যে। মোট কথা একটার বেশি সিলিন্ডার এক মাসে একটি পরিবারের লাগে না, এটা 90% ক্ষেত্রে। 10% এক্সেপশন আছে যেখানে বড় পরিবার বা অন্য কোনো বিষয় আছে, কিন্তু 90% ক্ষেত্রে যদি একটা সিলিন্ডারে মাসে হয়ে যায়, তাহলে 25 দিন অন্তর যদি তিনি গ্যাস বুক করেন বা গ্যাস যেদিন পেলেন তার 25 দিন পরের সিলিন্ডার বুক করেন, এবং 3 থেকে 4 দিনের মধ্যে যদি তাকে গ্যাস পৌঁছে দেওয়া যায়, তাহলে তার অসুবিধা হওয়ার কথা নয়। একটাই ব্যাপার, গ্যাস বুক করার 3 থেকে 4 দিনের মধ্যে তার কাছে গ্যাস পৌঁছতে হবে। কেন্দ্রীয় সরকারের যে পেট্রোলিয়াম মন্ত্রক আছে সেখান থেকে বলা হচ্ছে 2.5 দিনের মধ্যে পৌঁছবে। আমি ধরে নিলাম 3 দিনের একটা ডেডলাইন। তারা বলছেন চিন্তা করবেন না, গ্যাস বুক করার 2.5 দিনের মধ্যে পৌঁছবে। যদি সত্যি পৌঁছয় তাহলে তো চিন্তা করার কিছু নেই, অন্তত বাড়ির উনুন নিভে যাবে এরকম চিন্তা করার কিছু নেই। কিন্তু পৌঁছচ্ছে কোথায়? অনেকের অভিজ্ঞতাই বলছে তারা গ্যাস বুক করেছেন কিন্তু গ্যাস পাচ্ছেন না। কবে পাবেন ডিলার কিছু বলতে পারছে না। অনেকে বলছেন তারা গ্যাস বুক করতেই পারছেন না, ডিলারের বুকিংয়ের যে ফোন নাম্বার সে কাজ করছে না। ডিস্ট্রিবিউটরে বলছেন যে এটার পেছনে অন্যতম কারণ প্যানিক বুকিং। অনেকেই আছেন যারা সঙ্গে এইরকম একটা ক্রাইসিস তৈরি হয়েছে, তাড়াতাড়ি একটা গ্যাস বুক করে বুক করছেন। কিন্তু এখন যেহেতু এআই ইন্ট্রোডিউস করা হয়েছে, এআই দেখছে আপনি লাস্ট যে সিলিন্ডার পেয়েছেন তারপরে 25 দিন হয়েছে কিনা। আপনি বুকিং যদি করে ফেলেও থাকেন, আপনার বুকিংয়ের রিসিট জেনারেট হবে আপনার 25 দিন পার হওয়ার পরেই। কিন্তু মুশকিল হচ্ছে অনেকে যেহেতু একসঙ্গে প্যানিক বুকিং করতে যাচ্ছেন, সার্ভার ওভারলোডেড হয়ে যাচ্ছে, সার্ভার কাজ করছে না, তার জন্য অনেকে দেখছেন ফোন নাম্বার কাজ করছে না ইত্যাদি। এটা ডিস্ট্রিবিউটররা বলছেন। আমি আবার বলছি, যদি এটা না হয়, যদি সত্যিই ওভার বুকিংয়ের কারণে, প্যানিক বুকিংয়ের কারণে সার্ভারে প্রবলেম হয় এবং তার জন্য এই অসুবিধা যেগুলো আমরা দেখছি সেগুলো তৈরি হয়, তাহলে এটা সামান্য বিষয়, মানে 2-3 দিনের মধ্যে এই বিষয়টা সেটেল ডাউন করে যাওয়া উচিত। মানুষের অভিজ্ঞতা যদি এরকম হয় যে 25 দিন পরে তিনি বুক করলেন কিন্তু 3 দিনের মাথায় তার বাড়িতে গ্যাস চলে এলো, 90% ক্ষেত্রে রান্নার গ্যাস নিয়ে প্যানিক করার এখনই কিছু নেই। পরিস্থিতি ওদিকে স্বাভাবিক হওয়ার কথাবার্তাও চলছে। শুনলাম ইরান কিছু শর্ত দিয়েছে, আমেরিকার প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু আমেরিকা সেই শর্ত নিয়ে কথা বলতে অন্তত রাজি। ফলে একটা যুদ্ধবিরতির সম্ভাবনাও তৈরি হচ্ছে। তা যদি হয় তাহলে আস্তে আস্তে আবার সাপ্লাই স্বাভাবিক হয়ে যাবে। মনে রাখতে হবে সামনে বড় একটা উৎসবের মরশুম আছে, সামনে ঈদ, এবং সেই সময়ে যদি কোনোভাবে রান্নার গ্যাসের সরবরাহ খুব অস্বাভাবিক থাকে, সেটা খুব অভিপ্রেত পরিস্থিতি তৈরি করবে না। ডিস্ট্রিবিউটররা অনেকে এটা নিয়ে চিন্তিত। তারা ভাবছেন যে তারা এই ক্রাইসিস কিভাবে সামলাবেন, ঈদের চাপ কিভাবে সামলাবেন। সরকারেরও নিশ্চয়ই দায়িত্ব আছে। আমি আবার ফিরে আসি পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বের কথায়। এরকম নয় যে 100 দিনের কাজ মুখ্যমন্ত্রী নিজের জোরে চালাতে পেরেছেন বা আবাস যোজনা প্রকল্প তিনি বন্ধ হতে দেননি, তার মানে এই যে রান্নার গ্যাসের অভাবও তিনি পুষিয়ে দিতে পারবেন, এটা সম্ভব নয়। কিন্তু অবশ্যই রাজ্য সরকারের কিছু দায় এবং দায়িত্ব থেকে যায়, দেখার যে তারা সেটা পালন করছেন কিনা। যারা কালোবাজারি করেন তারা জানেন পলিটিক্যাল পার্টিকে টাকা দিয়ে অনেক কিছু করা যায়, এবং পলিটিক্যাল পার্টি ও নির্বাচনের আগে তাদের টাকা দরকার হয়। কাজেই অসাধু ব্যবসায়ীরা তাদের কাজকার্য চালিয়ে গেলেন আর পলিটিক্যাল পার্টি তাদের পাওনা বুঝে নিল। এই পরিস্থিতি তৈরি হলে মাঝখান থেকে উলু খাগড়া অর্থাৎ জনসাধারণ খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। একটা ছোট্ট পরিসংখ্যান সবশেষে আপনাদের দিক, টাকার ব্যবহার নির্বাচনে কি পরিমাণে হয় তার সাম্প্রতিক একটা পরিসংখ্যান জাতীয় নির্বাচন কমিশন দিয়েছে। বিহারে নির্বাচন হয়ে গেল, সেখানে এখন এই মুহূর্তে বিজেপির সরকার। নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু তিনিও রাজ্যসভায় চলে যাচ্ছেন, ফলে বিজেপির মুখ্যমন্ত্রী। বিজেপি, কংগ্রেস বা অন্য যে কোনো রাজনৈতিক দল যারা বিহার নির্বাচনে অংশ নিয়েছে, তাদের কত টাকা খরচা হয়েছে তার হিসেব নির্বাচন কমিশনকে দিয়েছে, আর নির্বাচন কমিশন সেই হিসেব টাঙিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে। বিজেপি বিহার নির্বাচনে খরচা করেছে
146,71,71,00,000 টাকা, যেখানে কংগ্রেস তার সঙ্গে লড়েছে, মূলত কংগ্রেস বিহারে, সেখানে কংগ্রেস খরচা করেছে সব মিলিয়ে 35,07,00,000 টাকা। কোথায় 146 কোটি, কোথায় 35 কোটি? কংগ্রেসের এখন টাকার জোর ন্যাচারালি বিজেপির তুলনায় অনেক অনেক কম, ফলে কংগ্রেস তার মতো করে লড়ার চেষ্টা করেছে, কিন্তু 35 কোটি 146 কোটির কাছে শেষ পর্যন্ত পর্যুদস্ত হয়েছে। বিজেপির হিসেব অনুযায়ী শুধু প্রোপাগান্ডাতে খরচা হয়েছে 117 কোটি। প্রোপাগান্ডা মানে বিভিন্ন প্রচার, তার মধ্যে বিজ্ঞাপনী প্রচারে 43 কোটি 53 লক্ষ, স্টার ক্যাম্পেনার যারা এসছেন এই নির্বাচনে প্রচার করতে, তাদের পেছনে, তাদের থাকা খাওয়া ঘোরা ইত্যাদির পেছনে খরচ হয়েছে 37 কোটি 28 লক্ষ। অন্যান্য যারা প্রচারে কাজ করেছেন তাদের জন্য খরচ হয়েছে 4 কোটি 44 লক্ষ। সোশ্যাল মিডিয়াতেই শুধু শুধু গুগলকে, বিহার নির্বাচনে গুগলকে বিজ্ঞাপন বাবদ বিজেপি দিয়েছে 14 কোটি 27 লক্ষ টাকা। অন্যদিকে কংগ্রেসের হিসেব বলছে তারা বিভিন্ন স্টার ক্যাম্পেনার যারা এসছে প্রচারে তাদের জন্য ব্যয় করেছে 12 কোটি 83 লক্ষ টাকা, আর সোশ্যাল মিডিয়ায় ব্যয় করেছে 11 কোটি 24 লক্ষ টাকা। সিপিএম নির্বাচনে, সিপিএম তাদের প্রার্থী দিয়েছিল 2-1টা কেন্দ্রে, এবং তার জন্য টোটাল ব্যয় সিপিএম দেখিয়েছে 26 লক্ষ টাকা মাত্র। বিএসপি, বহুজন সমাজ পার্টি 6 কোটি টাকা খরচা করেছে বিহার নির্বাচনে। পশ্চিমবঙ্গের নির্বাচনেও বিজেপি নিশ্চয়ই হাত খুলে খরচা করবে, আর তৃণমূল কংগ্রেসকেও খুব গরিব দল ভাবার কোনো কারণ নেই। দুই দলই হাত খুলে খরচা করবে, কিন্তু টাকাটা আসবে কোত্থেকে? আপনার আমার রান্নাঘরের গ্যাসের সিলিন্ডার থেকে সেই টাকা যেন না আসে।